আচ্ছা, একটু খেয়াল করো তোমাদের সেকশনে আমার যতদূর মনে আছে আমরা তোমাদের গতদিন 15 নাম্বার লেকচার পড়ছিলাম। আমরা কিন্তু ফ্রেশ কংক্রিটের প্রপার্টিজেই আছি। ওয়ার্কেবিলিটি শেষ করেছিলাম, তারপরে সেগ্রিগেশন শেষ করেছিলাম। ব্লিডিংটা তোমাদের সেকশনে শেষ হয় নাই, টাইম ছিল না। তো ব্লিডিংটা দেখো একদম ইজি। এটাও একটা ফ্রেশ কংক্রিটের প্রপার্টি। এটা তোমরা অনেকেই দেখছো, আমরা যখন আমাদের কংক্রিটটা কাস্টিং করি, বিশেষ করে স্ল্যাবে এটা দেখা যায়। কংক্রিট কাস্টিং এর পরে ফ্রেশ অবস্থাতেই দেখা যায় যে কংক্রিটটা সেট হওয়ার আগে, কংক্রিটটাকে যখন আমরা ঢাললাম, ঢেলে যখন আমরা এটাকে ভাইব্রেটর দিয়ে কম্প্যাকশন করলাম, কম্প্যাকশন করার পরে সেট। ভাইব্রেটরটা কি স্যার সাথে সাথেই ইউজ করা হয়? হ্যাঁ, কংক্রিট ঢেলে দেওয়ার পরে মানে পুরাটা ইউনিফর্মলি পড়ার পরে মোটামুটি সাথে সাথেই কিন্তু ভাইব্রেটর আমরা ইউজ করি। তো এইটা আসলে কংক্রিটটা সেট হওয়ার আগে, মানে তোমার কংক্রিট ফেলানোর পরে যেন তার ভিতরে ভয়েড পুরাটা ফিল আপ থাকে, তোমার এই কারণে কিন্তু মেইনলি করা হয়। তোমার কম্প্যাকশন বলে এটাকে, অথবা আমরা ভাইব্রেটর দিয়ে কম্প্যাকশন করে থাকি। তো এই কংক্রিটের মধ্যে থাকা ভয়েডের মধ্যে থাকা যে এয়ার গুলো আছে, সেই এয়ার গুলো রিমুভ করে, অ্যাট দ্য সেম টাইম যত ভয়েড আছে সেগুলো সব যতটুকু দূর করা যায় সেটা করা হয়। তারপরেও কংক্রিটের ভেতরে তোমার কিছু পার্সেন্টেজ এয়ার থেকেই যাবে, এটা আসলে দূর করা যায় না। তো ব্লিডিং means the concentration of water at certain portions of concrete, normally at the top. The locations with increased water concentration are concrete surface, bottom of large aggregate, bottom of reinforcing steel. অর্থাৎ কংক্রিট কাস্টিং করার পরে তুমি ভাইব্রেশন করার পরে ভাইব্রেটর দিয়ে, এরপরে তুমি ফ্রেশ কংক্রিটটাকেই সেট হওয়ার আগে যখনই দেখবা যে সারফেসে এইভাবে পানি জমে গেছে, ওই জিনিসটাকেই, এই ওয়াটার কনসেন্ট্রেশনের যে অ্যামাউন্ট, এটাকেই বলা হয়েছে ব্লিডিং। এটা একটা ফ্রেশ কংক্রিটের বৈশিষ্ট্য। তো সাধারণত কংক্রিট সারফেসের উপরেই থাকে, যেটা তোমরা দেখছো, এটা কমন। এছাড়াও তোমার দ্য লোকেশনস উইথ ইনক্রিজড ওয়াটার কনসেন্ট্রেশন আর কংক্রিটের সারফেস, যেটা বললাম সাধারণত টপে। এছাড়া তোমার অ্যাগ্রিগেটের, লার্জ অ্যাগ্রিগেটের বটমে পানি জমতে পারে। এছাড়া তোমার রিইনফোর্সিং যে স্টিল বার আছে সেটার বটমেও পানি জমতে পারে। এই জিনিসটাকে বলা হয় ব্লিডিং। তো পরের পয়েন্টটা দেখো, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাপিয়ারেন্স অফ ওয়াটার অন দ্য সারফেস অফ কংক্রিট আফটার ইট হ্যাজ কনসলিডেটেড বিফোর ইট ইজ সেট। যেটা বলতেছিলাম যে এই যে পানিটা দেখবা, এটা কিন্তু সেট হওয়ার আগে আর কনসলিডেটেড হওয়ার পরে। কনসলিডেটেড মানে হচ্ছে ওই ভাইব্রেটর দিয়ে যখন আমরা এটার এয়ার ভয়েডটাকে দূর করলাম, তোমার ওই সময় কংক্রিটটাকে বলা হয় কনসলিডেটেড কংক্রিট। ঠিক আছে? অর্থাৎ ভাইব্রেশন বা কম্প্যাকশন করার পরে যে কংক্রিটটা থাকে ওইটাকে বলা হয় কনসলিডেটেড কংক্রিট। মানে কনসলিডেটেড কংক্রিট মানে তার ভিতরে এয়ার ভয়েড গুলো রিমুভ করা হয়েছে, অর্থাৎ কম্প্যাকশন করা হয়েছে আর কি। তো এই যে ব্লিডিং যেটা দেখতেছো, এটা ফ্রেশ কংক্রিটে এটা কিন্তু সবসময় ঘটবে। আমরা যখন তোমরা দেখছো যে স্ল্যাবে যখন ঢালাই করে, ছাদ ঢালাই করার সময় কিন্তু দেখবা যে পানি কিন্তু এভাবে থাকবেই। অর্থাৎ ব্লিডিং ফেনোমেনাটা কিন্তু একটা ফ্রেশ কংক্রিটের নর্মাল বৈশিষ্ট্য। এটা আসলে আহ, মানে সবসময় হবে। তো এইটা কখনো কখনো প্রবলেম ক্রিয়েট করে যখন অতিমাত্রায় হয় তখন, বাট নর্মালি কিন্তু এটা তেমন কোনো প্রবলেম করে না। উল্টা তোমাকে কিন্তু এটা হেল্প করতেছে। তুমি একটু চিন্তা করো, এই কংক্রিটটা কাস্টিং করে কনসলিডেটেড করার পরে এই কংক্রিটটার উপরে কিন্তু একটা ফিনিশিং দেয়া হয়। অর্থাৎ সারফেসটাকে যখন তুমি ফিনিশিং দিবা, পানি থাকার কারণে সারফেস ফিনিশিং দিতে কিন্তু তোমার সুবিধা হবে, পানি পানি থাকার কারণে। চিন্তা করো সারফেসটা যদি ড্রাই থাকতো, অনেক রকম সমস্যা হতে পারে। কিন্তু সারফেসটা ড্রাই থাকলে তোমার এখানে ক্র্যাক পড়তে পারে, যেটা আমরা একটু পরে পড়বো আজকে। এছাড়া তোমার সারফেসটা পানি পানি যদি না থাকতো তাহলে কিন্তু তোমার এখানে সারফেস ফিনিশিং দিতে কষ্ট হতো। সো এটা আসলে সবসময় খারাপ না। ব্লিডিংটা মানে সবসময় ঘটবে। এটা কখন কখন প্রবলেম, এই যে দেখো যে ব্লিডিং এর আরেকটা ছিল সংজ্ঞা, যে এখানে তোমার পানিটা কনক্রিট সারফেস ছাড়াও অ্যাগ্রিগেটের বটমে জমতে পারে, অথবা রিইনফোর্সিং স্টিলের নিচে জমতে পারে। এই জিনিসটাই হচ্ছে সমস্যা হবে যখন তোমার পানিটা ভেতরে এনট্র্যাপড হয়ে যাবে কংক্রিটের, তখনই হচ্ছে মেইন প্রবলেমটা হবে, যেটা আমরা এখন প্রবলেমসে দেখব। ব্লিডিংস এর প্রবলেমস দেখো। When bleeding occurs, the top surface becomes wet. এটা তো স্বাভাবিক, টপ সারফেস ওয়েট হবে। এই টপ সারফেস ওয়েট হওয়াতে তোমার সুবিধাটা বললাম যে তোমার সারফেসটায়
ফিনিশিং দিতে তোমাকে একটা হেল্প করবে। If this water is trapped, then porous, non-durable, weak concrete results. প্রবলেমটা হচ্ছে ওয়াটার যদি ট্র্যাপ করে যায়, অর্থাৎ লার্জ অ্যাগ্রিগেটের নিচে যখন পানি জমা পড়বে, তোমার রিইনফোর্সিং যে স্টিল বারটা থাকবে, আমরা জানি সাধারণত কখনোই কিন্তু প্লেন কংক্রিট বানানো হয় না। আমাদের কংক্রিট কিন্তু টেনশনে প্রচুর উইক, তাকে কিন্তু টেনশন জোনগুলোতে আমাদের রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়। এই যে রিইনফোর্সমেন্ট বার, এগুলাতে ফ্রেশ কংক্রিট যখন থাকে, এই ওয়াটারটা কিন্তু এনট্র্যাপড হলে চলবে না। ওয়াটারটা কিন্তু এনট্র্যাপড হয়ে গেলেই বা ট্র্যাপড হয়ে গেলেই কিন্তু সমস্যা। এখানে এই ওয়াটারটা ট্র্যাপ হয়ে গেলে তোমার কংক্রিটটা কিছু উইক জোন ক্রিয়েট করে। এই যে পরের লাইনটা দেখো, যে ইফ সাম ওয়াটার ইজ ট্র্যাপড আন্ডার লার্জ অ্যাগ্রিগেট অর রিইনফোর্সড বার, ইট লিভস উইক জোনস ইন কংক্রিট অ্যান্ড রিডিউসেস বন্ড। তোমার এই পানিটা যদি জমা পড়ে যায় তোমার লার্জ অ্যাগ্রিগেটের সারফেসের নিচে, তারপরে তোমার রিইনফোর্সিং স্টিল বারের নিচে, এই যে জায়গাগুলোতে পানিটা জমা পড়লো সেই জায়গাতে তো কোনো ভয়েডে তোমার কনক্রিট দিয়ে ফিল আপ হওয়ার কথা ছিল, অথবা সিমেন্ট পেস্ট দিয়ে ভরার কথা ছিল জায়গাটা। ওই জায়গাটায় পানি এনট্র্যাপড হয়ে গেলে কিন্তু ওই জায়গাগুলো দুর্বল হয়ে যায়। তো যখন ফেইল করে ওই জায়গা বরাবর ফেইল করার চান্স থাকবে, অর্থাৎ তোমার কিছু উইক জোন সেখানে ক্রিয়েট হয়ে যায় যেখানে এনট্র্যাপড হয়। তো ব্লিডিং এর প্রবলেম হচ্ছে এটাই, যে যদি তোমার ভেতরে এনট্র্যাপড হয়ে যায় তাহলে হচ্ছে প্রবলেম। তার মানে ব্লিডিং সমস্যাটা আমরা সমাধান করতে পারি। এটা কখন হয়? এটা যখন তুমি অতিরিক্ত ওয়াটার সিমেন্ট রেশিও দিবা পানি, তোমার কংক্রিট মিক্সে অতিরিক্ত ওয়াটার সিমেন্ট রেশিও দিলে তোমার এই প্রবলেমটা হয় যে তোমার পানিটা ট্র্যাপ হয় ভিতরে। সো অতিরিক্ত ওয়াটার সিমেন্ট রেশিও দেয়া যাবে না। আমরা ওয়াটার সিমেন্ট রেশিও সাধারণত 0.45 থেকে 0.6 এর মধ্যে রাখি। এটা আমাদের মিক্স ডিজাইনে তোমরা দেখবা যে আমরা বের করব। তো ওয়াটার সিমেন্ট রেশিওটা অতিরিক্ত হয়ে গেলেই তোমার এখানে ভেতরে ট্র্যাপ হয়ে যাওয়ার চান্স থাকে। আর তুমি ওয়াটার সিমেন্ট রেশিও কম দাও আর যাই দাও, এই সারফেসে পানিটা কিন্তু আসবেই আলটিমেটলি। এখন এটার প্রবলেমটা, রেমেডিস গুলো একটু দেখো। এটার সমাধান হচ্ছে বাই রিডিউসিং ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ মিক্স ডিজাইনে যদি অতিরিক্ত পানি চলে আসে তখন তুমি যদি মনে করো যে ব্লিডিং হওয়ার চান্স আছে, তখন তুমি কিছু পরিমাণ পানি কমাই দিতে পারো। কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে মেইনটেইনিং অ্যান অ্যাকসেপ্টেবল ওয়ার্কেবিলিটি, এখানে মেইনটেইনিং হবে। তো তোমাকে অবশ্যই একটা অ্যাকসেপ্টেবল ওয়ার্কেবিলিটি মেইনটেইন করে ওয়াটার কন্টেন্টটা কমাতে হবে। তোমাকে বললাম একটু আগে যে ব্লিডিং ফেনোমেনাটা হচ্ছে অতিরিক্ত পানির জন্য। এখন তুমি রিডিজাইন করার সময় তুমি যদি পানি অতিরিক্ত কমায় ফেলো তাহলে তোমার ব্লিডিংটা হবে না, কিন্তু সমস্যা যেটা তোমার কংক্রিটের ওয়ার্কেবিলিটি কিন্তু কমে যাবে। অর্থাৎ এটা যখন আমরা প্লেস করব তখন আমাদের অনেক কষ্ট হবে, লেবারদের অনেক কষ্ট হবে, বা ইউনিফর্মিটি পাওয়া যাবে না। সো ওয়ার্কেবিলিটিটা যেন মেইনটেইন করে তুমি পানিটা কমাও বাই ইউজিং ফাইনার সিমেন্ট। তুমি ফাইনার সিমেন্ট ব্যবহার করে ব্লিডিং সমস্যাটা সমাধান করতে পারো, কারণ ফাইনার সিমেন্ট হচ্ছে তার পানির ডিমান্ড বেশি, তার রিঅ্যাকশন রেট বেশি, পানি খায় বেশি। তো এই পানিটা আর উপরের দিকে ট্র্যাপ হতে পারে না। বাই প্রপার প্রপোর্শনিং, যেটা বললাম, ইউনিফর্ম অ্যান্ড কমপ্লিট মিক্সিং। সো তোমার অবশ্যই মিক্স ডিজাইনটা যদি ঠিকঠাক মতো হয় তোমার কংক্রিটে এই পানিটা ট্র্যাপড হবে না। সো এটা আসলে যখন অতিরিক্ত মানে যখন মিক্স ডিজাইনটা প্রপার হয় না, যখন পানি অতিরিক্ত চলে আসে, তখন তোমার কংক্রিটে এই ট্র্যাপ হয়ে গেলেই তোমার উইকার জোন ক্রিয়েট করে ব্লিডিং এ প্রবলেম করে। এছাড়া কিন্তু এই সারফেসে পানি আসবেই। এটা ব্লিডিংটা সবসময়ের জন্য খারাপ না, ব্লিডিং এর বেনিফিট গুলা তো বললামই। এতটুকু ছিল আমাদের গত দিনের লেকচার, যেটা আমাদের পেন্ডিং ছিল। তো এটা কিন্তু একটা ফ্রেশ কংক্রিটের বৈশিষ্ট্য। আমরা ফ্রেশ কংক্রিটের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা আগের স্লাইডগুলো একটু দেখে নিও। ওখানে ছিল কিন্তু ওয়ার্কেবিলিটি, তারপরে ছিল সেগ্রিগেশন, তারপরে ছিল ব্লিডিং। আমাদের 3টা পড়া শেষ। 4 নম্বরে ছিল টাইম অফ সেট। তো টাইম অফ সেটটা তো আমাদের ল্যাবেও পড়ানো হয়েছে, আর তোমাদের টুকটাক সেটিং নিয়ে কিন্তু কথা বলা হয়েছে ক্লাসে, টপিকেও ছিল। তো টাইম অফ সেট নিয়ে আমি কথা বলবো না। আমি হচ্ছে প্লাস্টিক শ্রিঙ্কেজ ছিল 5 নম্বরে। প্লাস্টিক শ্রিঙ্কেজ ছিল তোমাদের ফ্রেশ কংক্রিটের 5 নম্বরে। তো ফ্রেশ কংক্রিটের 5 নম্বর প্রপার্টি প্লাস্টিক শ্রিঙ্কেজ, ওটা দিয়ে আমাদের আজকের লেকচার শুরু হবে। এরপরে আমরা ফ্রেশ কংক্রিট থেকে আস্তে আস্তে হার্ডেন কংক্রিটের দিকে যাব, স্ট্রেংথের দিকে যাব আর কি। আমরা এখনো ফ্রেশ কংক্রিটটাই পড়তেছি।
আচ্ছা, স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার, মানে আগের লেকচার থেকে স্যার। হ্যাঁ বলো বলো। স্যার এমনি আমরা তো স্যার এই যে জানি যে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 এরকম স্যার সিমেন্ট তো আছে স্যার। এখন হ্যাঁ হ্যাঁ। বাজারে যেসব সিমেন্ট পাওয়া যায় স্যার, হুম। ওখানে তো স্যার এরকম লেখা থাকে না এটা টাইপ 1 সিমেন্ট, এটা টাইপ 2 সিমেন্ট, এইভাবে তো স্যার লেখা সব। সাধারণত সাধারণত আমরা যেই সিমেন্টটা তোমরা নাও সেটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট টাইপ 1, সাধারণত তুমি যেই পারপাস ইউজ করবা। আর উপরে কিন্তু লেখা থাকে যে সেখানে তোমার ফ্লাই অ্যাশ আছে কি নাই, অর্থাৎ সেটা কি পোজোলানা সিমেন্ট কিনা বা কম্পোজিট সিমেন্ট কিনা, সেটা কিন্তু লেখা থাকে প্যাকেটের গায়ে। তো নর্মাল সার্কামস্টেন্সে আমরা যেটা ইউজ করি ওটা হলো এএসটিএম এর টাইপ 1, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। সবাই তো বলে যে সব কোম্পানি বলে তারটা বেটার তারটা বেটার, আমরা তো এখন ল্যাবে নিয়ে যাই প্রত্যেকটা কোম্পানিটা টেস্ট করে বলতে পারতেছি না। সেই ক্ষেত্রে স্যার মানে এখন আসলে বড় বড় প্রজেক্ট গুলার ক্ষেত্রে যেটা হয় তোমার, আমি বড় বড় প্রজেক্ট গুলার ক্ষেত্রে বলতেছি, ওখানে থাকে একটা টিম থাকে, তো তাদের মধ্যে একটা টিম থাকে যারা হচ্ছে কোয়ালিটি টেস্ট করে। তো তারা কোন সিমেন্ট ইউজ করবে, তারা দেখা যায় যে ব্র্যান্ডের 10-12টা ব্র্যান্ডের সিমেন্ট কিনে তারা কনক্রিটের ভেঙে দেখে, সিমেন্টটা দিয়ে ওই সিমেন্ট দিয়ে বানিয়ে ভেঙে দেখে, তো যেটা বেটার মনে হয় তাদের কাছে সেটাই নাই। আবার অনেক সময় অনেক ইস্যু থাকে, যেমন তোমার যারা কনসালটেন্ট থাকে তাদের যদি পরিচিত কোনো রেকমেন্ডেশন থাকে, আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে। তো কোয়ালিটিটা আসলে এইভাবে এনশিওর করে যদি বড় প্রজেক্ট হয় এবং যদি ফেয়ারলি তারা জাজ করে আর কি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের আজকের প্লাস্টিক সিঙ্কেজ ক্র্যাকিংটা একটু দেখো। এটা আমাদের ফ্রেশ কংক্রিটের বৈশিষ্ট্য লাস্ট, যেটা ফ্রেশ কংক্রিটের আরো কিছু বৈশিষ্ট্য আছে, বাট তোমাদের এই পাঁচটা পড়লেই হবে। এই পাঁচটা হচ্ছে মোস্ট কমন এবং এই পাঁচটা না পড়লেই নয়। তো আমাদের ফার্স্টে জানতে হবে প্লাস্টিক সিঙ্কেজ কংক্রিট, নামটা শুনেই বুঝতেছো প্লাস্টিক মানে এটা কিন্তু ফ্রেশ কংক্রিট। হ্যাঁ, তো এখানে এটা পড়ানোর আগে তোমাদের আগে জানতে হবে যে কংক্রিটটা কিভাবে ক্র্যাক করে। সাধারণত কংক্রিটটা কিন্তু ক্র্যাক করে টেনসাইল স্ট্রেসের কারণে। তোমার কংক্রিটে কিন্তু টেনশনের জন্য তোমার কংক্রিট দুর্বল, সাধারণত টেনসাইল ফোর্সের কারণে ক্র্যাকিংটা হয়। তো টেনসাইল, compressive or shear forces generate deformation in concrete, especially tensile, which can lead to cracking. তো তোমার এখানে টেনসাইল, কম্প্রেসিভ এন্ড শিয়ার ফোর্সের কারণে তোমার কনক্রিটের ডিফরমেশন হয়ে থাকে, যেটা আলটিমেটলি তোমার কনক্রিটে একটা ক্র্যাকিং ঘটায়। এই তিনটার মধ্যে সব থেকে ভাইটাল হচ্ছে টেনসাইল, কারণ তোমার কনক্রিটের স্ট্রেংথের 10 ভাগের 1 ভাগ হচ্ছে টেনসাইল স্ট্রেংথ। তার মানে কংক্রিটটা যে টেনশনে ফেল করবে সেটা বোঝাই যাচ্ছে, কারণ সে কম্প্রেশন অনেক নিতে পারে। তারপরে তার এখানে যে শিয়ার ফোর্স আসবে, এটাও আসলে তোমার তেমন কোনো ক্র্যাকিং ঘটাইতে পারে না। আলটিমেটলি আমরা যদি কনক্রিটের ক্র্যাকের কথা চিন্তা করি, সেটা হচ্ছে তোমার টেনসাইল স্ট্রেস বাড়ার কারণে আর কি। এখন আসো, ক্র্যাকস ডিউ টু কম্প্রেশন আর প্যারালাল টু অ্যাপ্লাইড ফোর্স, অর্থাৎ তোমার কংক্রিটে যদি কম্প্রেশনের কারণে কংক্রিট ফেল করে, যদিও এটার চান্স কম, মানে অনেক লোড আসার পর এটা ফেল করতে পারে, তাহলে তোমার ক্র্যাকের ডিরেকশনটা হবে অ্যাপ্লাইড ফোর্সের প্যারালাল। অ্যাপ্লাইড ফোর্স যেদিকে দিব ওইদিকেই ক্র্যাকিংটা হবে। সব থেকে ভাইটাল যেটা, যে টেনসাইল ক্র্যাক, এটা হচ্ছে তোমার অ্যাপ্লাইড ফোর্সের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর তোমার ক্র্যাকিংটা হবে, অ্যাপ্লাইড ফোর্সের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর। আর শিয়ার ক্র্যাকস আর পারপেন্ডিকুলার টু টেনসাইল স্ট্রেস, তো এটা হচ্ছে তোমার টেনসাইল স্ট্রেসটা যে বরাবর থাকবে ওইটার পারপেন্ডিকুলার। তোমরা এই নিচের দুই টাইপের ক্র্যাক, বিশেষ করে এই দুই টাইপের ক্র্যাক নিয়ে আরসিসি তেই দেখবা। এখানে তোমাদের ক্র্যাকের ছবি টবি দেখানো হবে যে বিমে বিভিন্ন লোডিং কন্ডিশনের জন্য কিভাবে ক্র্যাকিং হয়। তো আমি আর সেদিকে যাব না, আমি প্লাস্টিক সিঙ্কেজে যাওয়ার আগে জাস্ট তোমাদেরকে দেখাই নিলাম কি কি কারণে ক্র্যাক হতে পারে। এখানে বলা হচ্ছে মেইনলি যেটা বললাম যে টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট ইজ অনলি অ্যাবাউট 1/10 অফ ইটস কম্প্রেসিভ স্ট্রেংথ। তো তোমার কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ যদি 4000 পিএসআই হয়, তোমার কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ হবে 400 পিএসআই, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ হচ্ছে তার টেনসাইল স্ট্রেংথ। তার মানে চিন্তা করো যে 400 পিএসআই আসলেই তোমার কংক্রিটে টেনশনের জন্য ফেল করবে, অন্যদিকে সেটা প্রায় 10 গুণ বেশি নেবে কম্প্রেসিভ লোড। যার কারণে কনক্রিটকে কখনোই তুমি রিইনফোর্সমেন্ট ছাড়া ইউজ করতে পারবা না। এটা তোমরা জানো যে রিইনফোর্সমেন্টটা দিয়ে তোমার টেনশনটাকে বাড়ানো হয়, ক্যাপাসিটিটাকে। তো প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিং জিনিসটা কি? Plastic shrinkage cracking develops on the surface of fresh concrete. It is a consequence of water evaporations from the surface of fresh concrete. আচ্ছা, আমরা যখন কনক্রিটটাকে কাস্ট করলাম, বারবার বলতেছিলাম যে এটা ফ্রেশ কনক্রিটের একটা বৈশিষ্ট্য। কনক্রিট কাস্টিং করা শেষ,
তোমার কনক্রিটে কম্প্যাকশন করা শেষ, কনসলিডেটেড হয়ে গেছে, তোমার কনক্রিটে ব্লিডিং উপরে যে পানি ছিল সেটাও ছিল, তোমার কনক্রিট এখনো সেট হয় নাই। এখন তোমার কনক্রিটের যে ব্লিডিং হওয়ার পরে পানি জমা পড়ে উপরে, আমি বলেছিলাম এই পানিটা যদি সারফেস থেকে ইভাপোরেট হয়ে যায়, সারফেস থেকে যদি ইভাপোরেট হয়ে যায়, সারফেস থেকে তো অবশ্যই ইভাপোরেট হবে, তো আমরা কি করি, ইভাপোরেট হওয়ার সাথে সাথে এখানে পানি অ্যাড করে দিই। সাধারণত কিন্তু ফ্রেশ কংক্রিটে তোমার ব্লিডিং হওয়ার পরে যে পানিটা জমে ওইটা ইভাপোরেশন হওয়ার আগেই কিন্তু তোমার কনক্রিটে সেটিং হয়ে যায়। তো সেটিং হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সাধারণত ফাইনাল সেটিং এর পরে এখানে অ্যাডিশনালি পানি অ্যাড করি, যেটাকে বলা হয় কিউরিং। তোমরা এই টার্মটা শুনে থাকছো বা দেখছো যে পানি দিয়ে ভিজায় রাখে যে ব্যাপারটা আর কি। তো যদি তোমার কংক্রিটে ফাইনাল সেটিং হওয়ার আগে তোমার কংক্রিট সারফেস পুরো ড্রাই হয়ে যায়, অর্থাৎ তোমার ওয়াটার যদি ইভাপোরেট হয়ে যায়, তাহলে তোমার কংক্রিটে যদি তুমি পানি অ্যাড না করো, অ্যাডিশনালি পানি অ্যাড করতে হয়, যদি তুমি পানি অ্যাড না করো অর্থাৎ কিউরিং না করো, ওইটাকে বলে ইনিশিয়াল কিউরিং। অ্যাকচুয়ালি কিউরিংটা করে কিন্তু ফাইনাল সেটিং এর পরে, আমি কথা বলতেছি ফাইনাল সেটিং এর আগে বা সেটিং এর সময়। যদি তোমার সারফেস এরকম ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু তোমার কনক্রিটের সারফেসে এই ধরনের ক্র্যাক দেখা যাবে, এদেরকে বলে প্লাস্টিক শ্রিঙ্কেজ। তুমি যদি ক্র্যাক গুলাকে ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে শক্ত হয়ে যাওয়ার পরে এই ক্র্যাক গুলা হচ্ছে ভিজিবল হয়, ঠিক আছে? ক্র্যাক গুলো যদি ভালো করে খেয়াল করো, তুমি দেখবা যে একটা আরেকটার সাথে প্যারালাল হয়ে গেছে। একটু খেয়াল করো, একটা ক্র্যাক আরেকটার সাথে প্যারালাল, এবং এগুলার ডিস্টেন্স মোটামুটি 1 থেকে 3 ফিট, একটা থেকে আরেকটা ডিস্টেন্স 1 থেকে 3 ফিট পর্যন্ত হয়ে থাকে। এগুলা যদি বলি খুবই শ্যালো ক্র্যাক, এগুলো খুব একটা ডিপ হয় না, এগুলো খুবই শ্যালো ক্র্যাক, একটার সাথে একটা প্যারালাল থাকে, এবং তোমাদের এই ক্র্যাকটা কিন্তু হচ্ছে মেইনলি সারফেস ড্রাই হওয়ার কারণে, এবং টেনসাইল ক্র্যাক বলে কিন্তু এটাকে। তুমি যদি ডিরেকশনটা খেয়াল করো, সাধারণত যে অ্যাপ্লাইড যে লোডটা দেখতেছিলা এটা তো নিচের দিকে ডাউনওয়ার্ড, এটার কিন্তু পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবরই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, যদিও ক্র্যাকগুলো একটা আরেকটার প্যারালাল। এটা মেইনলি তোমাদের জানতে হবে যে ফ্রেশ কংক্রিটের যে সারফেসে যে ওয়াটার, এটা যদি সেটিং এর সময় ইভাপোরেট হয়ে চলে যায় তখন এই ধরনের ক্র্যাক দেখা যেতে পারে। আমি এখানে সেকেন্ড পয়েন্ট আরো ক্লিয়ার করেছি, দিস ক্র্যাকস অ্যাপিয়ার মোস্টলি অন হরিজন্টাল সারফেসেস। এটা ইম্পর্টেন্ট যে এটা সাধারণত স্ল্যাবে, অর্থাৎ যেটা তোমার ফ্ল্যাট সারফেস আছে, যেটাতে হরিজন্টাল সারফেস আছে সেখানে দেখা যায়। দে আর ইউজুয়ালি প্যারালাল টু ইচ আদার অন দ্য অর্ডার অফ 1 to 3 ফিট। সাধারণত এটা আমরা বলবো যে 1 থেকে 3 ফিট থাকে একটার সাথে আরেকটা প্যারালাল, রিলেটিভলি শ্যালো, খুব একটা ডিপ হয় না, অ্যান্ড জেনারেলি ডু নট ইন্টারসেক্ট দ্য পেরিমিটার অফ দ্য স্ল্যাব। এটা সাধারণত তোমার মাঝখানে হয়ে থাকে বেশি, স্ল্যাবের মাঝখানে, স্ল্যাবের যে পেরিমিটার ওইখানে ইন্টারসেক্ট করে না, অর্থাৎ কোনার দিকে খুব একটা হয় না। তো এখন এই প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিংটাকে আমরা কিভাবে দূর করতে পারি, বা প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিংটা আসলে ডিপেন্ড করতেছে, আমি একটু যদি তোমাদেরকে বলি, ওয়াটার যদি ইভাপোরেট না হয় সারফেস থেকে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। এই ওয়াটারটা ইভাপোরেশন কে করতেছে, আমি যদি তোমাদেরকে আরেকটু ভেঙে একটা ছবি এঁকে দেখাই, তোমার কনক্রিটটা যখন তুমি কাস্ট করলা তখন যে ঘটনাটা হয়, ধরো এটা কংক্রিট স্ল্যাবে তুমি কাস্ট করলা, কনক্রিটের মধ্যে থাকা যে ভারী পার্টিকেল গুলো আছে, আমি যদি বলি কোর্স অ্যাগ্রিগেট বা ফাইন অ্যাগ্রিগেট যেগুলো আছে, সেগুলো কিন্তু সাধারণত নিচে সেটেল ডাউন করে কনক্রিট ফেলানোর পরে, কাস্টিং এর পরে। আর তোমার যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটা কিন্তু এই বিভিন্ন চ্যানেল বেয়ে উপরে উঠে সারফেসে চলে আসে, এই সারফেসে সে জমা পড়ে, এই জিনিসটাকে তো আমরা বলছিলাম ব্লিডিং। আচ্ছা, এখন বলছি কি, তোমার কনক্রিট এখনো সেট হয় নাই। এখন ধরো তোমার সূর্য আছে আকাশে, ধরো ওই দিন অনেক গরম, তারপর মনে করো যে উইন্ড স্পিড অনেক বেশি, তো এই পরিবেশগত এই কারণে, হ্যাঁ, যে টেম্পারেচার বেশি, উইন্ড স্পিড বেশি, এটার কারণে তোমার সারফেস থেকে এই ওয়াটারটা আস্তে আস্তে ইভাপোরেট হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এখন এই ইভাপোরেশন রেটটা যদি অতিরিক্ত হয় তাহলেই কিন্তু তোমার এই পানিটা নাই হয়ে যাবে। আর এই পানিটা যদি কিউরিং করার আগে অর্থাৎ ফাইনাল সেটের আগে যদি পানিটা নাই হয়ে যায়, অর্থাৎ সেটিং এর সময় যদি সারফেস থেকে পানিটা নাই হয়ে যায়, তাহলেই কিন্তু তোমার এই প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিং ডেভেলপ করবে। তাহলে এখন বলো তো যে কি কি ফ্যাক্টর ডিপেন্ড করতেছে প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিং ঘটানোর জন্য।
একটা হতে পারে, একটু আগেই বললাম উইন্ড স্পিড, এটা একটা পয়েন্ট হতে পারে যে উইন্ড স্পিড এটার জন্য দায়ী। 2 নাম্বার হতে পারে টেম্পারেচার, অর্থাৎ যে সূর্যের ইয়াটা আসতেছে যেটা এক্সপোজার, সান এক্সপোজার, টেম্পারেচার হতে পারে হাই টেম্পারেচার। রিলেটিভ হিউমিডিটি হতে পারে, অর্থাৎ কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্ট আছে যেটা হচ্ছে এটার জন্য দায়ী। এখন আমরা আসলে জানবো যে এটাকে আসলে কিভাবে দূর করা যায়। আচ্ছা বলো তো, যদি তুমি দেখো যে সারফেস থেকে পানি নাই হয়ে গেছে, তুমি জানো যে সারফেস থেকে পানি যদি নাই হয়ে যায় সেটিং এর সময়, তাহলে এই ঘটনাটা ঘটতে পারে, প্লাস্টিক শ্রিঙ্কেজ। এটাকে সমাধান করা যায় কিভাবে বলো তো? এই জিনিসটার জন্য ফ্যাক্টর গুলা বললাম, উইন্ড স্পিড হতে পারে, সান এক্সপোজার হতে পারে, রিলেটিভ হিউমিডিটি হতে পারে। এই জিনিসটা ধরো প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিং, তুমি দেখতেছো যে সারফেসে পানি ড্রাই হয়ে গেছে, এখন এটাকে সাথে সাথে তুমি কিভাবে সলভ করতে পারো? দেখো উইন্ড স্পিডের উপর তোমার কোনো হাত নাই, সান এক্সপোজারের উপর তোমার কোনো হাত নাই। তুমি যখনই দেখতেছো সারফেসটা ড্রাই হয়ে গেছে, তোমাকে ইনিশিয়াল কিউরিং করতে হবে, অর্থাৎ সারফেসে পানি ঢেলে দিতে হবে, যেটাকে আমরা বলতেছি ইনিশিয়াল কিউরিং। সারফেসে যদি তুমি পানি অ্যাড করে দাও তাহলে কিন্তু আর ঝামেলা নাই, তাহলে কিন্তু আর তোমার এটা ড্রাই আউট হওয়ারও চান্স নাই। এজন্য কনক্রিটটা যখন ঢালে প্রথম কয়েক ঘন্টা কিন্তু সেটাকে খুব ভালো সুপারভিশনে রাখতে হয়। তো যারা ইঞ্জিনিয়ার থাকে সাইটে ওরা কিন্তু এই জিনিসটাই খেয়াল করে যে কোথাও পানি ড্রাই আউট হয়ে যাচ্ছে কিনা। পানি ড্রাই আউট হয়ে গেলে কিন্তু সাথে সাথেই সারফেসে পানি অ্যাড করতে হবে, অর্থাৎ তোমাকে কিউরিং এর আগে কিউরিং করতে হবে, যেটাকে বলে ইনিশিয়াল কিউরিং। যদি পানি অ্যাড করে দাও তাহলে আর এই সমস্যাটা হবে না। তার মানে বুঝলাম যে ইনিশিয়াল কিউরিং এটাকে একটা সমাধান দিবে। আমরা এখন পড়বো যে প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিং এর আচ্ছা আর একটু দেখো, এরপর আমরা ইয়াগুলো পড়বো যে কিভাবে এটা সমাধান করা যায়। তো প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিং is likely to occur when high evaporation rates cause the concrete surface to dry out before it has set. তোমার কনক্রিট সেটিং এর আগের কাহিনী কিন্তু এটা, এবং ইভাপোরেশন রেট যদি অতিরিক্ত থাকে তাহলেই কিন্তু প্রবলেমটা হয়ে যাবে। এবং এটা কিন্তু আসতেছে পরিবেশগত কারণে, এটার হাতে তোমার কোনো কন্ট্রোল নাই। ওই দিন টেম্পারেচার কেমন হবে তুমিও জানো না, আমিও জানি না, উইন্ড স্পিডের কি অবস্থা আমরা জানি না। সো ইভাপোরেশন রেট যখন অতিরিক্ত হবে সেটিং এর আগে, তখন এটা ঘটার চান্স বেড়ে যাবে। তোমার প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিংটা যদি ঘটেই যায়, সেটার ম্যাগনিটিউড কত হবে সেটা ডিপেন্ড করতেছে তোমার কতটুকু অ্যামাউন্ট ওয়াটার সারফেস থেকে লস্ট হয়েছে। এই দেখো যে দ্য ম্যাগনিটিউড অফ প্লাস্টিক শ্রিঙ্কেজ ইজ এফেক্টেড বাই দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার লস্ট ফ্রম দ্য সারফেস অফ দ্য কংক্রিট। যদি অতিরিক্ত পানি ড্রাই আউট করে ইভাপোরেশনের কারণে, প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিং এর পরিমাণ বেড়ে যাবে, বা এটার যে তোমার কতটুকু গভীর হবে সেটা বেড়ে যাবে, which is influenced by temperature, ambient relative humidity and wind velocity, যেটা বললাম। এটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়? দিস ক্যান বি অ্যাভয়েডেড বাই কিপিং দ্য সারফেস ময়েস্ট হোয়েন ইটস হার্ডেনিং। অর্থাৎ তুমি যখনই সারফেসটা ড্রাই দেখবা সাথে সাথেই তুমি সারফেসটাকে ময়েস্ট করবা। একটু মনে রাখবা যে কিউরিং কিন্তু আমরা সাথে সাথে শুরু করি না, আমরা সাধারণত সেটিং এর পরে কিন্তু কিউরিংটা শুরু করি। কিন্তু যদি তুমি দেখো সারফেস ড্রাই হয়ে গেছে সেটিং এর আগেই বা সেটিং এর সময়, তখনই তোমাকে কিউরিং, ইনিশিয়াল কিউরিং করতে হয়, পানি অ্যাড করে দিতে হবে, সারফেসটাকে ভিজিয়ে রাখলে আর সমস্যা হবে না। কজেস, আমি তোমাদেরকে কয়েকটা কজেস বলছি এখানে। তো এর মধ্যে তোমরা অলরেডি নিচের গুলা জানো, এটা আমি বলে ফেলছি যে হাই সান এক্সপোজার, হাই উইন্ড স্পিড, লো রিলেটিভ হিউমিডিটি, হাই এয়ার টেম্পারেচার, এগুলা থাকলে তুমি বুঝতেই পারতেছো যে তোমার এখানে পানিটার সাথে সাথে ইভাপোরেশন রেট বেড়ে যাবে। এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল রিজন। আর আমরা দেখো এখন এগুলাও দেখি। লো ওয়াটার সিমেন্ট রেশিও, তোমার যদি পানি কম থাকে, তোমার ওয়াটার সিমেন্ট রেশিও যদি কম থাকে, তাহলে কিন্তু সারফেসে অল্প পানি উঠবে এবং তোমার এখানে সেটিংটা একটু ফাস্ট হবে। তো সেটিংটা যদি ফাস্ট হয়, ওই কনক্রিট ড্রাই আউট করার চান্স কিন্তু বেশি থাকে তত, এবং এখানে সারফেসে কিন্তু তুলনামূলক কম পানি আসবে। তো কম পানি আসলে কিন্তু সারফেস ড্রাই আউট হওয়ার চান্স বেশি থাকে। ওই সেন্সে বলা হয়েছে যে লো ওয়াটার সিমেন্ট রেশিওটা প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিং এর জন্য দায়ী। হায়ার বাইন্ডার ফাইননেস, বাইন্ডার মানে হচ্ছে সিমেন্ট সাধারণত আমাদের এই ক্ষেত্রে,
আর তুমি যদি রাস্তার পেভমেন্টের কথা চিন্তা করো, ওই ক্ষেত্রে বাইন্ডার কিন্তু আলাদা, অ্যাসফল্ট। তো ওইটা নিয়ে আমরা কথা বলতেছি না, তোমরা ট্রান্সপোর্টেশনের ম্যাটেরিয়ালস পড়বা 3-2 সেমিস্টারে, তখন ওটা দেখবা আর কি। হাইয়ার বাইন্ডার ফাইননেস, অর্থাৎ তোমার যে সিমেন্ট বাইন্ডারটা হিসেবে আছে সেটার ফাইননেস যদি বেশি হয় তো খুবই স্বাভাবিক, সে পানি খাবে বেশি, যার কারণে রিয়াকশন রেট বেশি, অর্থাৎ এটার সেটিংটা আর্লি হবে। সেটিংটা কিছুটা আর্লি হওয়ার কারণে ওই একই ব্যাখ্যা যে এখানে ড্রাই আউট হওয়ার চান্স বেড়ে যাবে আর কি। আর হাই অ্যামাউন্ট অফ এসসিএম, আমরা জানি যে সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল, এর ভিতরে আমরা সিলিকা ফিউমটা নিয়ে যদি কথা বলি, সিলিকা ফিউম যদি অতিরিক্ত পরিমাণে থাকে তাহলে তোমার কনক্রিট কিন্তু ভয়েড স্পেস থাকে না বললেই চলে। এবং সিলিকা ফিউমের ভেতর থেকে ওই পানিটা উপরে যেতে তোমার কিন্তু মোটামুটি পানিটা কিন্তু উপরে ওইভাবে যেতে পারে না। তো পানিটা সারফেসে, এটার ক্ষেত্রেও পানি কম থাকে আর কি, ড্রাই আউট হওয়ার চান্স বেড়ে যায়, কারণ সিলিকা ফিউমের পার্টিকেল সাইজ অনেক ছোট, অতিরিক্ত সেগুলো ফাইন আর কি। সোজা কথা, যেটা তোমার পানিটা কম পরিমাণে সারফেসের উপরে যাবে এবং পানিটা ড্রাই আউট হওয়া যত ইজি হবে তোমার, তত সেটা প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিং ঘটার চান্স বেড়ে যাবে। আর এগুলো তো এনভায়রনমেন্টাল কজ। রেমেডিস কি কি হতে পারে? এই যে এখানে যে রেমেডিস গুলা দেখবা, তার ভিতরে সব থেকে ইফেক্টিভটা এখানে আমি বলে ফেলছি, যে তুমি যদি দেখো সারফেস ড্রাই হয়ে গেছে, সুপারভিশনের মাধ্যমে আমরা সারফেসটাকে ভিজাই দিব, কিউরিং করব যেটাকে বলে। সো এই পয়েন্টটা হচ্ছে এখানে বলা হয়েছে যে ফগ অর স্প্রে অন দা সারফেস হবে এখানে, ঠিক আছে? ফগ অর স্প্রে অন দা সারফেস, সারফেসটাকে আমরা স্প্রে করে দিব, ময়েস্ট করে দিব, তাহলে এটা সমাধান হবে। এছাড়াও আরো কিছু কথা বলা হয়েছে, যেমন পোর অ্যাট নাইট, তুমি যদি কনক্রিটিংটা রাতের বেলায় করো তাহলে কিন্তু টেম্পারেচারের যে ব্যাপারটা, ধরো হাই টেম্পারেচার ওই দিন আছে, তুমি যদি কনক্রিটিংটা রাতে করো তাহলে টেম্পারেচার কিন্তু কিছুটা কম থাকে রাতে, ওই ক্ষেত্রে তুমি কিছু বেনিফিট পেতে পারো, যে তোমার সারফেস থেকে পানিটা ড্রাই আউট হওয়ার চান্স কিছুটা হলেও কমবে। রিডিজাইন কংক্রিট মিক্সচার, তুমি যদি ওয়াটার সিমেন্ট রেশিও টিশিও কম টম থাকে তো এটাকে রিডিজাইন করা ছাড়া উপায় নাই। আরেকটা করতে পারো উইন্ড ব্রেকস, এটা একটু টাফ। এটা হচ্ছে যে তোমার কনক্রিটের স্ল্যাবের চারপাশে যদি তুমি কিছু ব্যারিয়ার দিয়ে বাতাসটাকে বাধা দিতে পারো, এর মাধ্যমে তুমি করতে পারো, বাট এটা কিন্তু এতটা ইফেক্টিভ হলো না যেটা তুমি এগুলোর মাধ্যমে সহজে করতে পারবে আর কি। মাঝে মাঝে কিছু একটা সার্টেন হাইটে ব্যারিয়ার দিয়ে তুমি এটা করতে পারো, বাট এটা এটার থেকে অন্য সলিউশন গুলাই বেটার। তো এই ছিল আমাদের প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিং, এবং সেটা ঘটলে কি হবে, সেটা রেমিডিজের উপায় কি। তো এটা আসলে কন্টিনিউয়াসলি আমাদের সাইট ইঞ্জিনিয়ারদের সবসময় সুপারভিশনে থাকা লাগবে, যে পানি কোথাও থেকে ড্রাই আউট হচ্ছে কিনা, সাথে সাথে পানি দিয়ে দিলেই সমাধান হয়ে যাবে। আর বাকি যেগুলো বললাম এগুলো হচ্ছে অল্টারনেটিভ সলিউশন। আমাদের ফ্রেশ কংক্রিট পড়া মোটামুটি শেষ। আমরা সেগ্রিগেশন পড়লাম, ব্লিডিং পড়লাম, ওয়ার্কেবিলিটি পড়লাম, টাইম অফ সেট পড়লাম, প্লাস্টিক শ্রিঙ্কেজ পড়লাম। কনক্রিটের ফ্রেশ কংক্রিটের মধ্যে সাধারণত এই কয়েকটা প্রপার্টি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট কমন। আমরা এখন হার্ডেন কংক্রিটের দিকে যাব, অর্থাৎ আমাদের কংক্রিটটা এখন হার্ডেনিং পর্যায়ে যাবে। আমি কংক্রিট হার্ডেনিং প্রসেস উইথ টাইম, সময়ের সাথে কংক্রিট কিভাবে হার্ডেনিং প্রসেসে যায় এটা তোমরা জানো কিছুটা। তো তারপরে হচ্ছে হার্ডেনিং প্রসেসে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, যেমন কিউরিং করতে হয়, সেই বিষয়টাই আসলে এখন চলে আসবে। তো সেটিং এন্ড হার্ডেনিং অফ কংক্রিট, এটা নিয়ে আমি আর কথা বলবো না, তোমাদেরকে অনেকবার পড়াইছি, ল্যাবেও তোমরা পড়ছো, যে এখানে সংজ্ঞাটা দেয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা, এটা নিয়ে আর কথা না বলি। সাধারণত আমরা যেটা করব, যে আমাদের হার্ডেনিং যখন হবে, অর্থাৎ আমাদের কংক্রিট যখন স্ট্রেন নিতে পারবে, ফাইনাল সেটিং এর পরের পর্যায়টাকে হার্ডেনিং বলে। এই হার্ডেনিং অবস্থাতেই তোমার কনক্রিটের হাইড্রেশনটাকে চালানোর জন্য অ্যাডিশনালি পানি অ্যাড করব আর কি। তো আমরা সেটা একটু পরে দেখি। আমরা একটা গ্রাফ দেখবো এখন, কংক্রিট হার্ডেনিং প্রসেস উইথ টাইম। এটা তোমাদের লতিফ স্যারের বইতেই আছে। এই গ্রাফটা একটু খেয়াল করো, এটা তোমরা জানো এই গ্রাফটা সম্পর্কে, যে এক্স অ্যাক্সিসে টাইম আর ওয়াই অ্যাক্সিসে রিজিডিটি বসানো হয়েছে। কনক্রিটটা কিভাবে হার্ডেনিং হয় টাইমের সাথে সাথে, কিভাবে রিজিডিটি তার বাড়ে, এটা এখানে দেখানো হয়েছে। ইনিশিয়ালি তোমার কনক্রিটটা থাকে ফ্লুইড অবস্থায়, সেমি লিকুইড বলতে পারো জিনিসটাকে। এই অবস্থায় তোমার কনক্রিট কোনো ধরনের কোনো স্ট্রেন নিতে পারে না, অর্থাৎ বিগিনিং অফ মেকানিক্যাল স্ট্রেন। তো সে কেবল লোড টোড নিবে তার পূর্ব মুহূর্তটা। এই কনক্রিটটা
ফ্লুইড কংক্রিট বলা হচ্ছে এখানে। এটা একটা সময় পরে যে ইনিশিয়াল সেটে পৌঁছাচ্ছে। ইনিশিয়াল সেটিং এর সময় তোমরা জানো যে ইনিশিয়াল সেটিং হচ্ছে সেই সময় যখন হচ্ছে তোমার কংক্রিটের প্লাস্টিসিটি কেবলমাত্র হারানো শুরু করে। এরপরে জিনিসটা পৌঁছায় ফাইনাল সেটে, অর্থাৎ প্লাস্টিসিটি সম্পূর্ণ হারিয়ে ফেলে। এরপর আমাদের কংক্রিট চলে যায় রিজিড স্টেটে, অর্থাৎ আমাদের কংক্রিটটা এরপরে স্ট্রেংথ বা লোড, এক্সটার্নাল কোনো লোড অ্যাপ্লাই করলে সেটা নিতে পারে, এটাকে বলতেছি আমরা রিজিড। এই যে ফ্লুইড আর রিজিড, এটার মাঝখানে যে সময়, এটাকে আমরা বলতেছি ট্রানজিশন। এবং এই ট্রানজিশনের মধ্যে আছে দেখো সেটিং। সেটিংটা কিন্তু এই ফ্লুইডও না রিজিডও না, এটার মাঝখানে। আচ্ছা, এটা আমরা জানি যে কনক্রিট ফার্স্টে ফ্লুইড থেকে ইনিশিয়াল সেটে যায়, তারপর ফাইনাল সেটে যায়, তারপর রিজিডে যায়। এখন যেটা গুরুত্বপূর্ণ, আমাদের কিউরিং করতে হবে কখন এবং কিউরিংটা কেন করতে হবে, সেই কনসেপ্টটা কিন্তু এখানে তোমরা পাবা। আচ্ছা, এইগুলা তোমরা একটু রিডিং পড়লেই এখানে বুঝতে পারবা যে এখানে আমি যে কথাগুলো বললাম যে সেটিং অফ কংক্রিট রিপ্রেজেন্টস দ্য ট্রানজিশন ফেজ, লিকুইড এবং এটার মাঝখানে। তো আমি লাস্টের দুইটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, এই দুইটা তোমাদেরকে একটু দেখাই। Concrete will reach a useful strength in about 3 days, although this does depend on the concrete mix design and constituent materials. The majority of strength is gained within a month. It is important to remember that concrete will reach its maximum strength only if moisture is present during hardening process. আচ্ছা, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কংক্রিটটা ম্যাক্সিমাম স্ট্রেংথে পৌঁছাবে তখনই যদি হার্ডেনিং প্রসেসের সময় সে পর্যাপ্ত পরিমাণ পানি পায়। এই কথাটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের কংক্রিটটা একটু আগে দেখলাম যে সেটিং এর পরে চলে যাচ্ছে রিজিড অবস্থায়, অর্থাৎ হার্ডেনিং পর্যায়ে চলে যাচ্ছে। তো তোমার এখন মনে হতে পারে তোমার কংক্রিট তো হার্ডেনিং পর্যায়ে চলে গেছে, মানে তোমার কংক্রিট তো লোড নিতে পারে, তো তোমার কংক্রিটের সারফেসে কোনো পানির দরকার নাই। অর্থাৎ ব্লিডিং এর জন্য যে পানিটা উপরে উঠছিল সেই পানিটা কিছুক্ষণ পর ড্রাই আউট হয়ে যাবে। এবং তুমি ভাবতেছো যে কংক্রিটটা তো শক্ত হয়েই গেছে, তো কংক্রিটটা যদি শক্ত হয়ে যায় তাহলে এই সারফেস থেকে পানিটা ড্রাই করলে তো সেটা আরো শক্ত হবে। এটাই তো নর্মাল সেন্স। তুমি চিন্তা করো, ধরো যে তুমি হাইড্রেশন সম্পর্কে কিছুই জানো না, মানে তুমি ধরো CE201 কোর্সটাই করো নাই, বা তুমি ধরো এখনো কিছুই বুঝো না। তো তুমি চিন্তা করলা যে তোমার বাসায় ছাদে স্ল্যাবে হচ্ছে তোমার কনক্রিট কাস্টিং করছে। তো ফার্স্টে সেটা লিকুইড অবস্থায় ছিল, কম্প্যাকশন করছে, তো তারপরে ব্লিডিং হয়েছে, পানি সারফেসে জমা পড়ছে, কিছুক্ষণ পরে সেটা কিন্তু শক্ত হয়ে যাওয়া শুরু করছে এবং মোটামুটি শক্ত হয়ে গেছে, মানুষজন এটার উপর দিয়ে চলতে পারে। তো তুমি চিন্তা করতেছো কি, এটা তো শক্ত হয়ে গেছে, তো এটার সারফেসে আর পানির কোনো দরকার নাই, বরং এটা ড্রাই আউট করলেই এটা শক্ত হবে। কিন্তু তোমার কনসেপ্টটা কিন্তু ভুল। এখানে বলা হয়েছে যে তোমার কনক্রিট ম্যাক্সিমাম স্ট্রেংথে পৌঁছাবে তখনই যদি না তোমার কনক্রিট হার্ডেনিং পর্যায়ে, হার্ডেনিং প্রসেসের সময় যেন পর্যাপ্ত পরিমাণে পানি পায়। এই যে পানি, এটাকেই বলতেছি আমরা কিউরিং। The hardening process is therefore not dependent on the concrete drying out, and it is normally important that the concrete is properly cured to maintain the moisture in the concrete. অর্থাৎ তোমার কনক্রিটের হার্ডেনিং প্রসেসে এটা ডিপেন্ড করতেছে না ড্রাই আউট হওয়ার উপরে, অর্থাৎ ড্রাই আউট হলেই কনক্রিটটা বেটার হবে না, বরং ইট ইজ নর্মালি ইম্পর্টেন্ট টু দ্যাট দ্য কংক্রিট ইজ প্রপারলি কিউরড টু মেইনটেইন ময়েশ্চার ইন কংক্রিট। উল্টা তোমাকে পানি প্রোভাইড করতে হবে। এখন কথা হচ্ছে কেন পানি প্রোভাইড করতে হবে। তো আমরা কেন পানি প্রোভাইড করব সেটা কিউরিং এর অবজেক্টিভে পড়বো। আমি জাস্ট তোমাদেরকে এখানে একটু বোঝানোর চেষ্টা করি। এই হলো আমাদের হার্ডেনিং অবস্থা, অর্থাৎ সেটিং এর পরের অবস্থা। এই পর্যন্ত তো সেটিং, ফাইনালের এই পর্যন্ত ফাইনাল, এখান থেকে তোমাদের কংক্রিট হার্ডেন হওয়া শুরু করছে। এই হার্ডেনিং ফেজে তোমার সেটিং কিন্তু মোটামুটি 6 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, মোটামুটি আমি বলতেছি। এরপরে কিন্তু হার্ডেনিং প্রসেস শুরু হবে, এরপরের থেকে কিন্তু পানি অ্যাড করতে হবে কন্টিনিউয়াসলি। এই আমরা সাধারণত কিউরিং করে থাকি কিন্তু এই অবস্থাটায়, ফাইনাল সেটিং এর পরে। আর তোমাদেরকে যেটা বললাম, যদি সারফেস ড্রাই আউট হয়ে যায় সেটিং এর সময়, ওইটাতে যে কিউরিং করা হয় সেটাকে আমরা বলবো ইনিশিয়াল কিউরিং। ওইটা কিন্তু স্পেশাল কেস, যদি তুমি দেখো যে প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকিং ঘটার চান্স আছে, সারফেস ড্রাই হয়ে গেছে, তখন যে কিউরিং করে ওটা কিন্তু ইনিশিয়াল কিউরিং। আর অ্যাকচুয়াল যে কিউরিং আমরা বলতেছি
সেটা কিন্তু ফাইনাল সেটের পরে করব। এই স্লাইডে যেটা আলোচনা করা হলো সেটা হচ্ছে যে তোমার কনক্রিট রিজিড অবস্থায় যাওয়ার পরে, হার্ডেনিং অবস্থায় যাওয়ার পরে কিন্তু তোমার কনক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেংথ অ্যাচিভ করার জন্য কিউরিং করতে হবে, ড্রাই আউট না, সারফেসটা ড্রাই আউট করা না, বরং উল্টা পানি অ্যাড করতে হবে। এখন আমরা পড়ি আমাদের পরের টপিক, সেটা হচ্ছে কিউরিং, যে কেন আমাদের সারফেস ড্রাই আউট হলে কি সমস্যা, আর কেন এটাকে সারফেসটাকে ভিজা রাখতে হবে। একটু খেয়াল করো, প্রথম পয়েন্টে বলা আছে যে স্ট্রেংথ গেইন ইজ র্যাপিড অ্যাট আর্লি স্টেজ বাট কন্টিনিউস মোর স্লোলি ফর অ্যান ইনডিফিনাইট পিরিয়ড। আমরা সিমেন্ট চ্যাপ্টারটা অনেক ডিটেইলস পড়েছি তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। আমরা সবাই জানি যে আমাদের কনক্রিটের মধ্যে যে সিমেন্ট থাকে বাইন্ডার, ও খুব ফাস্ট রিঅ্যাক্ট করবে পানির সাথে প্রথম দিকে, যার কারণে একটা আর্লি স্ট্রেংথ পাওয়া যাবে। কিন্তু ওর যে ম্যাক্সিমাম যে পোটেনশিয়াল, ম্যাক্সিমাম স্ট্রেংথ, সেটা কিন্তু পেতে অনেক সময় লাগবে। আমরা জানি যে আমাদের সিমেন্টের মধ্যে যে C2S কন্টেন্টটা ছিল, ওর কিন্তু অনেক সময় লাগতো রিঅ্যাকশনটা করতে। তো এই যে হাইড্রেশন প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য, টু কন্টিনিউ দ্য হাইড্রেশন প্রসেস, তোমাকে তো পানি অ্যাড করতে হবে। তোমার পানি তো শেষ হয়ে যাচ্ছে, তুমি ফার্স্টে যে কনক্রিটটা, আমি একটু বলি যে কনক্রিটটাকে মিক্স ডিজাইন করার সময় আমরা যে পানিটা দেই, ধরো ওয়াটার সিমেন্ট রেশিও 0.5, আমাদের এই পানিটার একটা সার্টেন পোর্শন যায় এই সিমেন্টের সাথে ইনিশিয়ালি হাইড্রেশন রিঅ্যাকশনটা করার জন্য, আর একটা পোর্শন যায় যেন সে একটা সার্টেন ওয়ার্কেবিলিটি তোমাকে প্রোভাইড করে। এই পানিটা তো তোমার যখন যখন সে হার্ডেন হয়ে যায়, সেট হয়ে যায়, হার্ডেনিং পর্যায়ে চলে যায়, তখন তো এই পানিটা শেষ হয়ে যায়। এই পানিটা যখন শেষ হয়ে যাবে তখন তার হাইড্রেশন প্রসেসটা চলতে পারতেছে না। এই হাইড্রেশন প্রসেসটা যেন কন্টিনিউয়াসলি চলতে পারে, এই জন্য তোমাকে পানি অ্যাড করতে হয়, যেটাকে আমরা বলতেছি কিউরিং। সো এটাই বলা হচ্ছে যে টু কন্টিনিউ দ্য হাইড্রেশন প্রসেস ইন সিটু কংক্রিট মাস্ট হ্যাভ সাফিসিয়েন্ট ময়েশ্চার অ্যান্ড টেম্পারেচার দ্যাট ফেভার দ্য কেমিক্যাল রিঅ্যাকশন অ্যাট এ র্যাপিড অ্যান্ড কন্টিনিউয়াস রেট। ইন সিটু কংক্রিট মানে বলতেছি তোমার যে কংক্রিটটা তুমি প্লেস করছো, ফিল্ডে যে কংক্রিটটা প্লেস করছো, ফ্রেশ কংক্রিট এখানে, সেটাকেই বলা হচ্ছে ইন সিটু কংক্রিট। অর্থাৎ তোমার টার্গেট থাকবে যেন এই হাইড্রেশন রিঅ্যাকশনটা ঘটানোর জন্য তোমার একটা টেম্পারেচার থাকা লাগে, মেইনটেইন করা লাগে, এবং একটা ময়েশ্চার থাকা লাগে, সাফিসিয়েন্ট ময়েশ্চার। অর্থাৎ এই হাইড্রেশন রিঅ্যাকশনটাকে প্রমোট করাটাই হচ্ছে তোমার কাজ। হাইড্রেশন রিঅ্যাকশনটা হওয়ার জন্য টেম্পারেচার লাগে, সাধারণত 20°C তাপমাত্রায় রিঅ্যাকশনটা খুব ভালো হয়, আমরা টেম্পারেচারটাও দেখব, এবং এট দ্য সেম টাইম ময়েশ্চারটাও মেইনটেইন করতে হবে। তোমার সারফেস যদি ড্রাই হয়ে যায়, তুমি ভাবতেছো তোমার কনক্রিট তো শক্ত হয়ে গেছে, পানি আর লাগবে না, ভুল হয়ে যাবে কিন্তু, কারণ আমাদের হাইড্রেশন তো আর ফিল আপ হয় নাই। তো হাইড্রেশন রিঅ্যাকশনটা ফিল আপ করে কনক্রিটের যে পোটেনশিয়াল, তার যে পোটেনশিয়াল যে স্ট্রেংথ আসতে পারে, ম্যাক্সিমাম কতটুকু আসতে পারে, সেটার জন্য তোমাকে পানি অ্যাড করতে হবে। এটাকেই বলা হয় কিউরিং। আচ্ছা, কিউরিং বলতে সংজ্ঞাটা যখন আসবে তখন একটু গুছায় লেখার চেষ্টা করবে, পরের স্লাইড ইয়াতেই সংজ্ঞাটা বলা আছে যে the term curing is used to describe the action taken to maintain moisture and temperature conditions in a freshly placed cementitious mixture to allow hydration so that the potential properties of the mixture may develop. অর্থাৎ কনক্রিট মিক্সচারের যে পোটেনশিয়াল প্রপার্টিস, সেইটা অ্যাচিভ করার জন্য, হাইড্রেশনটাকে কন্টিনিউ করার জন্য ফ্রেশ কনক্রিটে তুমি যে ময়েশ্চার এবং টেম্পারেচারটা মেইনটেইন করতেছো, যে যে ব্যবস্থা নিচ্ছ, এটাকেই বলা হয় কিউরিং। পরীক্ষায় অনেক সময় আসে, তোমরা অনেক সময় যখন অফলাইন পরীক্ষা হয় আমি দেখছি যে অনেকেই লিখে এভাবে যে কনক্রিট সারফেসের উপর পানি ময়েশ্চার অ্যাড করাকে কিউরিং বলে। সংজ্ঞাটা কিন্তু প্রপারলি হয় নাই। তোমার হাইড্রেশনটাকে ফিল আপ করার জন্য শুধু কিন্তু ময়েশ্চার অ্যাড করা না, টেম্পারেচার অ্যাড করাটাও কিন্তু আছে। এবং কোথায় করতেছো? ফ্রেশলি প্লেসড কংক্রিটে করতেছো। কেন করতেছো? হাইড্রেশনটাকে ঘটানোর জন্য। হাইড্রেশন ঘটলে কি হবে? তোমার মিক্সচারটা পোটেনশিয়াল প্রপার্টিগুলো অ্যাচিভ করতে পারবে। আমি বলতেছি না মুখস্থ করতে, কিন্তু তোমাদের সংজ্ঞাগুলো যেন জায়গা মতো হিট করে প্রত্যেকটা পয়েন্ট। তো এখন তো অনলাইনে আর এই সমস্যা নাই, তো জাস্ট বললাম আর কি। তো আমরা কিউরিং এর বিভিন্ন মেথড দেখব। তোমরা দেখেছো এটা কিউরিং, অনেক সময় দেখবা এভাবে স্প্রে করে, এই লোকটা যে স্প্রে করতেছে এটাকে বলে স্প্রিংকলিং মেথড। অনেক সময় দেখবা যে অনেকগুলো তোমার জুট ব্যাগ সেগুলো ভিজিয়ে রাখে, সেগুলোকে ময়েস্ট করে রাখে। অনেক সময় দেখবা যে স্ল্যাবে পন্ডিং করে একটা সার্টেন ডেপথে পানি ঢেলে জিনিসটাকে কিউরিং করে। তো আমরা এগুলো দেখবো। তো
তো এই দেখো এখানে কিউরিংটা শুরু করতে হয় আর অনেক সময় দেখা যায় যে স্যার যে ভাষা পানা টাইপের মতো থাকে ওইগুলা জিনিসগুলা দিয়ে রাখে ওই যে হ্যাঁ এইগুলা সাধারণত তুমি যেটা বললা যে ওইটা সাধারণত স্ল্যাবে, তুমি কি বলতেছো যে পানি জমাট বেঁধে রাখে ওইটা? মানে স্যার স্ল্যাবের উপরে দেখা যায় যে স্যার ওই যে পানির উপরে ভেসে থাকে যেসব পানা টাইপের ওইগুলা দিয়ে রাখে বড় বড় গাছ মানে যেগুলা নিচে হ্যাঁ মানে মানে সাধারণত তুমি যেটা করা হয় যে এইটা প্লেস করে সাধারণত ওয়াটার অ্যাবজর্ব করে এমন টাইপের ক্লথ বা এমন টাইপের ম্যাটেরিয়াল এগুলা দিয়ে রাখে, যেমন ধরো জুট ব্যাগ, ও অনেকক্ষণ পানি অ্যাবজর্ব করে রাখতে পারে। আবার স্ল্যাবে কি করা হয়, এই জুট ব্যাগটাকে ইউজ করে না, ডিরেক্টলি পানিটা দিয়ে আমরা একটা সার্টেন ডেপথ পর্যন্ত আটকায় রাখে। তো আমরা মেথডটা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো, আমাদের আজকে মনে হয় সময় হবে না। তো কিউরিং এর এই জন্য করা হচ্ছে। আর এখানে দেখো, the objectives of curing are to prevent the loss of moisture from the concrete and when needed supply additional moisture and maintain a favorable concrete temperature for sufficient period of time। মূল কথাই হচ্ছে কিউরিং করার উদ্দেশ্য যেন তোমার কনক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেংথটা তুমি নিতে পারো এবং হাইড্রেশনটা কন্টিনিউ করে একটা ফেভারেবল টেম্পারেচার এবং একটা ময়েশ্চার জন্য তুমি প্রোভাইড করতে পারো। এই কিউরিংটা করা হয় কিন্তু ফাইনাল সেটিং এর পরে। Proper curing will increase durability, strength, water tightness, abrasion resistance, volume stability, resistance to freezing and thawing। আচ্ছা, প্রপার কিউরিং করলে তোমার কনক্রিটটা ডিউরেবল হবে, তোমার কনক্রিটের স্ট্রেংথ বেশি হবে স্বাভাবিক, ওয়াটার টাইটনেস, ভিতরে ভয়েডে কোনো তোমার থাকবে না, রিয়াকশন গুলো খুব ভালো মতো হলে তোমার কিন্তু কোনো ভিতরে কোনো ভয়েড থাকবে না সহজে। তো এখানে ওয়াটার টাইটনেস অর্থাৎ ওয়াটার আটকায় যাওয়ার কোনো ব্যাপার থাকবে না। অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, তোমার কনক্রিটের যে সারফেস ওটা অনেক শক্তিশালী হবে অর্থাৎ ওটা সহজে ক্ষয়প্রাপ্ত করা যাবে না। একটা ভলিউমেট্রিক স্ট্যাবিলিটি থাকবে। রেজিস্ট্যান্স টু ফ্রিজিং অ্যান্ড থয়িং, এটা তোমাদের কাছে নতুন। ফ্রিজিং অ্যান্ড থয়িং টার্মটা কি তোমরা পড়ছো? ফ্রিজিং অ্যান্ড থয়িং, না স্যার না স্যার আচ্ছা এটা সাধারণত তোমার ফ্রিজিং বলতে বোঝাচ্ছে যে তোমার কনক্রিটের মধ্যে যে ভয়েড আছে সেই ভয়েডে তুমি পানি দিচ্ছ। তো এটা সাধারণত শীত প্রধান দেশে হয়। তো তোমার এই ভয়েড গুলা যখন পানি দ্বারা ফিল আপ করতেছো, যদি তোমার কক্ষ তাপমাত্রা অর্থাৎ বাইরের টেম্পারেচার যদি তোমার ইসের সমান হয়, বরফের সমান হয় অর্থাৎ 0 ডিগ্রির কাছাকাছি যায়, তখন তোমার ভয়েডের যে পানিগুলো আছে সেগুলো বরফ হয়ে যায়। তো এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে ফ্রিজিং। আর থয়িংটা হচ্ছে কি, একটু পরে মনে করো টেম্পারেচার বরফের টেম্পারেচারের বাইরে চলে গেছে বা টেম্পারেচারটা কিছুটা বেড়ে গেছে, তখন এই কনক্রিটের ভেতরে থাকা যে ভয়েড, পানিটা যে বরফ হয়ে গেছিল সেই বরফটা পানি হয়ে যাবে, এটাকে বলা হয় থয়িং। তো আসলে শীত প্রধান দেশের কংক্রিটিং কিন্তু আলাদা, ওদের কিন্তু ফার্স্টেই মাথায় রাখা লাগবে যে এখানে তোমার পানিটা বরফ হলে বরফ কিন্তু প্রচুর চাপ দিবে ভয়েডের মধ্যে। সো ওইটা স্পেশাল, আমি ওটা তোমাদের হয়তো কনক্রিটের টাইপ পড়ানোর সময় হালকা ভাইব দিব। তো আসলে বাইরের দেশের যে ঠান্ডার ওই অবস্থায় যে কংক্রিটিং ওইটার সাথে আমি মিলায় পড়াচ্ছি না, কারণ আমাদের দেশে কিন্তু এটার খুব একটা প্র্যাকটিস নাই, এটা কিন্তু কমপ্লিটলি আলাদা। এটাতে বরফ ভেতরে হবে, সেই বরফটা পানিটা বরফ হয়ে যাবে, ওকে এক্সপ্যান্ড করার জন্য জায়গা দিতে হবে, তোমার ওই ব্যবস্থা ভেতরে করে রাখতে হবে কিছু অ্যাডমিক্সচার অ্যাড করে, ওইটার মাধ্যমে এক্সপ্যান্ড করে তোমার সমস্যা হয় না। কিন্তু নর্মাল কনক্রিটে যদি চিন্তা করো, ওইখানে যদি তোমার ভয়েডে পানি ছিল বা ভয়েডই ছিল, ওইটা যদি মনে করো বরফ হয়ে যায় তাহলে সারফেসে কিন্তু প্রচুর চাপে তোমার কনক্রিট কিন্তু মানে ক্র্যাক করবে, আলটিমেটলি ফেইল হবে। সো এটাকে ফ্রিজিং এন্ড থয়িং, এটা ঘটার চান্সও কমে যাবে যদি প্রপারলি কিউরিং করো ওই ধরনের কংক্রিটের ক্ষেত্রে, নরমাল কংক্রিটের ক্ষেত্রে বলতেছি না। আমাদের আর 2 মিনিট আছে, তো এটা পরে আমরা শেষ করব। তোমার দ্য লেন্থ অফ অ্যাডিকুয়েট কিউরিং টাইম, সাধারণত আমরা কিউরিং কতটুকু করব? তো কিউরিংটা আসলে কতটুকু করা হয় এটাও আমরা আসলে এই স্লাইডের নিচে একটু পরে দেখব, তোমাদের মেইনলি এটা আমি পরের ক্লাসে আলোচনা করব। তো তারপরে বলি যে কত দিন পর্যন্ত কিউরিং করব সেইটা সাধারণত ডিপেন্ড করতেছে এদের উপরে, তোমার মিক্সচার প্রপোর্শনের উপরে। ডেফিনেটলি এক একজনের মিক্স প্রপোর্শন এক এক রকম হবে, তো কিউরিং লেন্থও এক একজনের এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তুমি কতটুকু স্ট্রেংথ অ্যাচিভ করতে চাচ্ছ, তোমার টোটাল স্ট্রেংথ অ্যাচিভ করার রেট কেমন, 100%, 70%, 50% না কতটুকু, সেটা স্পেসিফাইড স্ট্রেংথ এখানে ডিপেন্ডেন্ট। সাইজ অ্যান্ড শেপ অফ কংক্রিট মেম্বার, তুমি যার উপরে কাস্ট করতেছো ওর সাইজ কত বড়, ওর শেপটা কেমন, এটার উপরে তোমার কিউরিং টাইমটা ডিপেন্ড করতেছে। কিউরিং টাইম নিয়ে আমরা ডিটেইল পড়বো নেক্সট ক্লাসে, ঠিক আছে, যে কতদিন কিউরিং করতে হয়, ফিল্ডে কি আমরা আদৌ ওই পরিমাণ কিউরিং করি কিনা। অ্যাম্বিয়েন্ট ওয়েদার কন্ডিশন,
তোমার ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে কিউরিং টাইম। যেমন টেম্পারেচার যত বেশি হয়, টেম্পারেচার বেশি হলে কিন্তু কিউরিংটা তাড়াতাড়ি হয় প্রথম দিকে, তো টেম্পারেচার বাড়লে তোমার কিউরিং টাইমটা কিছুটা কম লাগবে। ফিউচার এক্সপোজার কন্ডিশনস, এখানে তোমার কি ধরনের ইয়ে আসতে পারে এটাও কিন্তু পুরোটা আনপ্রেডিক্টেবল, যে এখানে তোমার বৃষ্টি আসবে কিনা, সানরে আসবে কিনা, এদের উপরে ডিপেন্ড করতেছে তোমার কিউরিং টাইমটা। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে কিউরিং টাইমটা স্যার আজকে পড়বো। অ্যাটেন্ডেন্স কি নিছেন স্যার? আমি একটু পরে জয়েন করছি তো। তুমি পরে জয়েন করার কারণটা কি? কোনো কারণ আছে নাকি এমনি ভুল করে জয়েন করছো স্যার পরে? না স্যার, একটু আসলে খাইতেছিলাম তো। তুমি কি অন্যদিন রেগুলার ক্লাস করো? জি স্যার। আচ্ছা, আমি চেক করব, তুমি তোমার আইডিটা আমাকে একটু টেক্সট করে রাখো আমার ফোনে। তো তুমি যদি রেগুলার ক্লাস করে থাকো তাহলে আজকে অ্যাটেন্ডেন্স পাবা, কারণ একদিন ভুল হইতেই পারে, কিন্তু তুমি যদি ইরেগুলার থাকো তাহলে আজকে এটা পাবা না আর কি। আমি যদি টাইম ক্যালকুলেট করে দেখি কম আর কি। ঠিক আছে, 21 স্যার। আচ্ছা, আমার মনে থাকবে না বুঝছো, আমার আবার ক্লাস আছে এখনই, তুমি আমাকে টেক্সট করো। তো ঠিক আছে, তোমাদের মনে হয় এখন ক্লাস আছে, আমারও একটা ক্লাস আছে। তো আজকে এ পর্যন্তই, তাহলে নেক্সট ক্লাসে আমরা কিউরিংটা দেখি শেষ করা যায় কিনা, ইনশাল্লাহ শেষ হবে নেক্সট ক্লাসে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।